টেনে টুনে কেপ ভার্দে পরীক্ষা তো উতরে গেছে আর্জেন্টিনা। এবার শেষ আটে যাওয়ার লড়াইয়ে তাদের সামনে মিশর। সেই ম্যাচটিকে নিয়ে একটি প্রশ্ন বারবার ঘুরে ফিরে আসছে, আর্জেন্টিনার একাদশে কি পরিবর্তন আসবে কিনা, বা যদি আসে কি কি পরিবর্তন আনা উচিত। এই প্রশ্ন নিশ্চয়ই রয়েছে আপনার, আমাদেরও রয়েছে। তাই সেসব প্রশ্নের উত্তর জানতে আজকে আমরা পেয়েছি রাজ শুভ নারায়ণ চৌধুরীকে। আচ্ছা, শেষ ম্যাচ থেকে এই ম্যাচে আর্জেন্টিনার একাদশে পরিবর্তন আসা উচিত কিনা বা কেমন হতে পারে সেটা সম্পর্কে যদি আমাদের দর্শকদের একটু ধারণা দেন। শেষ ম্যাচ বলতে শুধু শেষ ম্যাচ না। আর্জেন্টিনা বিশ্বকাপে এখন পর্যন্ত যে ৪ ম্যাচ খেলেছে তাতে আর্জেন্টিনার পারফরম্যান্সটা ঠিক ওইভাবে শেষ ম্যাচটি বলার কারণ হচ্ছে কি যে আপনার মানে কেপ ভার্দে যে এরকম প্রতিদ্বন্দ্বিতা করবে কেউ এক্সাক্টলি, কল্পনা করেনি। এক্সাক্টলি। হ্যাঁ, এবং আমরা তো এটা নিয়ে আলোচনা করছিলাম যে কেপ ভার্দে ম্যাচটা কি আর্জেন্টিনার জন্য অ্যাকচুয়ালি ২০২২ এর সৌদি আরব ম্যাচ হয়ে যাচ্ছে কিনা। ২০২২ সৌদি আরবের পর আর্জেন্টিনার টিমে অনেক পরিবর্তন এসেছিল। ম্যাকঅ্যালিস্টার, এনজো ফার্নান্দেজরা টিমে ঢুকেছিলেন। তো এইবারও ওই ম্যাচটা কেপ ভার্দে ম্যাচটা আর্জেন্টিনার জন্য ঐরকম একটা ওয়েক আপ কল কিনা সেটা নিয়ে কথা হচ্ছিল এবং আই গেস স্কালোনিও এটা নিয়ে যতটুকু শোনা যাচ্ছে স্কালোনি ওই ম্যাচের পর কেপ ভার্দে ম্যাচের পর প্লেয়ারদের সঙ্গে ৩-৪ বার মিটিং করেছেন। এমনিতে তো টিম মিটিং হয়ই অপোনেন্ট নিয়ে ধারণার জন্য। প্লাস এবার টিম মিটিং হচ্ছে ইন্ট্রোস্পেকশন যেটাকে আমরা বলি যে নিজেদের দিকটা আগে দেখা যায় নিজেদের কোন জায়গায় ভুল হয়েছে। আমরা ওই ম্যাচে যদি আপনার খেয়াল করে থাকেন মেসিও কিন্তু এই ম্যাচের পরে মেসি নরমালি ম্যাচের পর ট্যাকটিক্স নিয়ে খুব একটা কথা বলেন না। মেসি পর্যন্ত বলেছেন যে আমাদের প্রেসিংটা ঠিক হচ্ছে না। আমাদের মধ্যে প্লেয়ারদের মধ্যে গ্যাপ অনেক বেশি থেকে যাচ্ছে। তো ওই জায়গাটা থেকে আপনার এই ম্যাচে হয়তো কিছু পরিবর্তন আমরা দেখতে পারি। সেটা কেমন হতে পারে আমরা আমাদের সেটা তাহলে দর্শকদের যদি হ্যাঁ, একটু ধারণা দেন। ট্যাকটিক্যাল বোর্ডে চলে যাই। আমরা টেকনিক্যাল বোর্ড, 11 টা কেমন হতে টেকনিক্যাল পারে বোর্ডে। সেটা একটু যদি দেখি। আর্জেন্টিনার আর্জেন্টিনার 11 যদি আপনি দেখেন, আর্জেন্টিনার 11 এ গোল পোস্ট নিয়ে তো আসলে খুব বেশি কথা বলার কিছু নাই। এমিলিয়ানো মার্তিনেজ আর্জেন্টিনার বাজ পাখি। যেটা বাংলাদেশী সমর্থকরা তাকে যেটা বলতে পছন্দ করেন। গোল পোস্টে এমি মার্তিনেজই থাকছেন। এরপর আপনি যদি ডিফেন্স নিয়ে কথা বলেন, আ ডিফেন্স কেপ ভার্দে ম্যাচে একটা বড় ইস্যু ছিল। কেপ ভার্দে ম্যাচে ডিফেন্সের দুর্বলতাগুলো একেবারে চোখের সামনে চলে এসেছে। আলজেরিয়া বা জর্ডানের বিপক্ষে আলজেরিয়া বা অস্ট্রিয়ার বিপক্ষে আপনি যখন ভুগছেন তখন সেটা মানুষ তাও কিছুটা মেনে নিচ্ছে। আচ্ছা ঠিক আছে, আলজেরিয়া বা অস্ট্রিয়া। কেপ ভার্দের বিপক্ষে যখন ভুগেছে তখন কিন্তু এটা একটা কোয়েশ্চেন উঠে গেছে। কেপ ভার্দের বিপক্ষে কেন? কারণ নো ডিসরেসপেক্ট টু কেপ ভার্দে, কেপ ভার্দে এবারে বিশ্বকাপের সবচেয়ে বড় চমক। কিন্তু কেপ ভার্দে চমক হয়েছে মূলত ডিফেন্সিভ ডিফেন্স। হ্যাঁ, কিন্তু আর্জেন্টিনার বিপক্ষে তারা অ্যাটাকিং পারফরম্যান্স দিয়ে চমক দেখিয়েছে। আর তো এখানে সবচেয়ে মানে খুবই অবাক করা বিষয় ছিল যে যখনই কেপ ভার্দে মানে একদম হাই প্রেস করে খেলেছে আর গোল হজমের পর যখন তারা গোলের জন্য মরিয়া হয়ে গেল, তখন মনে হচ্ছে যে আর্জেন্টিনার ডিফেন্স একেবারে ভেঙে পড়েছে। হ্যাঁ, মানে কেপ ভার্দের অতিরিক্ত সময়ে প্রতিটি অ্যাটাকই মনে হচ্ছিল যে গোল হয়ে গোলমরিচে যেতে পারে। হয়ে গেল। হ্যাঁ, এবং সেটা কিন্তু আর্জেন্টিনার ডিফেন্সের যেটা বললাম, ডিফেন্সের উইকনেস এর কথা বলে এবং মূলত ২ উইং ব্যাকের উইকনেস এর কথা বলে। তো এর মধ্যে আজকে আমরা হয়তো একটা জায়গায় চেঞ্জ দেখতে যাচ্ছি। রাইট ব্যাকে আসলে আর্জেন্টিনার মলিনা এবং মন্তিয়েলের মধ্যে ২ জনের মধ্যে খুব বেশি পার্থক্য করা যায় না। মলিনা হয়তো আপনার একটু একটু অ্যাটাকিং বলতে পারেন বাট সেটাও যে খুব একটা আহামরি পার্থক্য তা না। ২ জনের অ্যাটাক এবং ডিফেন্সের পার্থক্য খুব বেশি নেই। আবার ২ জনের কেউই ঠিক ওয়ার্ল্ড ক্লাস বলতে আমরা যেটা বুঝি ঠিক সেটা না। তো ওই জায়গায় আসলে মলিনা আর মন্তিয়েল খেলা মোর অর লেস দ্য সেইম। মলিনা হয়তো একটু বেশি অ্যাটাকিং মাইন্ডেড। দিন শেষে অবশ্য এটাও খুব গুরুত্বপূর্ণ না যে ওয়ার্ল্ড ক্লাস হলেন কিনা, নির্দিষ্ট পজিশনে বা সিস্টেমে ওই প্লেয়ারটা কার্যকর তার হতে পারেন রোলটা প্লে কিনা। করতে এক্সাক্টলি তার যে দায়িত্বটা সেটা পালন করতে পারছেন কিনা সেটা এখন পর্যন্ত যেহেতু পালন করতে কিছু, কিছু জায়গায় সমস্যা হচ্ছে। বাট এই জায়গায় আসলে চেঞ্জ হওয়ার তো খুব একটা সুযোগ নেই। প্লাস মলিনা আর মন্তিলের মধ্যে চেঞ্জ হওয়া যেটা বললাম যে খুব একটা পার্থক্য নেই। এনিওয়ে বাট আজকে মলিনা খেলার সম্ভাবনা বেশি বিকজ আর্জেন্টিনা যেহেতু মিশর একটু আ ডিপ ব্লকে খেলবে। আর্জেন্টিনার যেটা হয় যে আর্জেন্টিনা তো মিডফিল্ডারও খেলে উইডটা প্রোভাইড করা হচ্ছে ২ উইং ব্যাক। সিচুয়েশনাল কখনো রাইট ব্যাক উঠে যান, রাইট ব্যাক উঠে গেলে লেফট ব্যাক নিচে থাকেন, লেফট ব্যাক উঠে গেলে রাইট ব্যাক নিচে থাকেন এরকম। তো সেই জায়গায় মলিনা হচ্ছে যেহেতু একটু অ্যাটাকিং ফুল ব্যাক সেই জায়গায় হয়তো মলিনা খেলার চান্সটা বেশি। ২ সেন্টার ব্যাক রোমেরো এবং লিসান্ড্রো মার্তিনেজ অসাধারণ খেলছেন এখন পর্যন্ত দুজনের পার্টনারশিপ বল প্লেয়িং এর দিক থেকেও একটা দুজনের বেশ দক্ষতা আছে। তো এই ২ জায়গায় কোচ অসাধারণ একটা গোলও করলেন হ্যাঁ, কেপ ভার্দের বিপক্ষে। হ্যাঁ, এবং লিসান্ড্রো মার্তিনেজ শুধু গোল করেননি, মেসির অ্যাসিস্টটাও কিন্তু লিসান্ড্রো মার্তিনেজ করেছেন দারুণ একটা লব পাস দিয়ে।
লেট ব্যাক একটা চেঞ্জ। ফাকুন্দো মেদিনা আগে খেলেছিলেন, কিন্তু ফাকুন্দো মেদিনা আগের ম্যাচে হ্যামস্ট্রিং এ একটু টান পড়েছে, প্লাস তার পারফরম্যান্স সেদিন, তার পারফরম্যান্স নিয়ে একটু কোশ্চেন উঠেছিল। এই বিশ্বকাপে প্রথমবার মেদিনার পারফরম্যান্স নিয়ে কোশ্চেন উঠেছিল। সেই জায়গায় আজকে হয়তো নিকোলাস তাগলিয়াফিগোকে দেখতে যাচ্ছি আমরা। এটা মূলত আমার কাছে মনে হচ্ছে যতটা ট্যাকটিক্যাল তার চেয়ে বেশি ফিটনেস ফোর্স রিজন। চেঞ্জ। হ্যাঁ, ফোর্স চেঞ্জ। মেদিনা খেলবেন। এরপর আসি মিডফিল্ড। মিডফিল্ডে আপনার একটা পজিশনে চেঞ্জ। মূলত আর্জেন্টিনা তো ৪-৪-২ হাইব্রিড ফরমেশনেই খেলে, তো মিডফিল্ডে ৪ জনই দেখবেন আপনি। তো এই ৪ জনের পার্সোনালে একটু চেঞ্জ আসছে, এবং পার্সোনালের সাথে সাথে আপনার ট্যাকটিক্সেও একটু চেঞ্জ আসবে। সেটা কীরকম? থিয়াগো আলমাদা, যিনি আর্জেন্টিনার হয়ে এই বিশ্বকাপে এখন পর্যন্ত ৩টা ম্যাচেই স্টার্টিং ইলেভেনে ছিলেন, ইফ আই এম নট রং, কিন্তু তার পারফরমেন্স বিশ্বকাপের আগে কোয়ালিফাইং রাউন্ডে যে পারফরমেন্স ছিল সেটা এখন পর্যন্ত বিশ্বকাপে তার কাছ থেকে দেখা যায়নি। তো সেই জায়গায় হয়তো তাকে আজকে স্যাক্রিফাইস করা হতে পারে। এর বাইরে যে ৩ জন, ম্যাকালিস্টার, এনজো ফার্নান্দেজ এবং রদ্রিগো দি পল, এই ৩ জনের আসলে খুব বেশি চেঞ্জ হওয়ার কিছু নাই। এই ৩ জন থাকবেনই। এর সঙ্গে কে থাকবেন এই জায়গাটা হচ্ছে, থিয়াগো আলমাদা ছিলেন, থিয়াগো আলমাদা হয়তো থাকবেন না। সেই জায়গায় তার বদলে কাকে খেলানো যায়? ২টা অপশন ছিল। এক হচ্ছে লিয়ান্ড্রো পারেদেস, অথবা হতে পারতো নিকো গঞ্জালেস। দুইজনের ক্ষেত্রে পুরোপুরি ট্যাকটিক্যাল একটা ২ ধরনের ট্যাকটিক্স। লিয়ান্ড্রো পারেদেস মানে হচ্ছে আর্জেন্টিনা মিডফিল্ড সেন্ট্রিক হয়েই খেলবে। আর যদি নিকো গঞ্জালেস হন সেক্ষেত্রে হচ্ছে মানে লিয়ান্ড্রো পারেদেসের জায়গায়, সেক্ষেত্রে হচ্ছে মিডফিল্ডে ৩ জন থাকবেন। নিকো গঞ্জালেস থাকে মানে হচ্ছে আর্জেন্টিনা একটু ট্রানজিশনের উপর। লেচেলসোর আপনি কোনো সুযোগ দেখছেন না? লোচেলসোর না, লোচেলসোর খুব বেশি একটা হয়তো বেঞ্চ থেকে পরে নামতে পারেন, স্টার্টিং ইলেভেনে খুব একটা সুযোগ দেখা যাচ্ছে না, এবং এই ম্যাচে আসলে খুব একটা তাকে দরকার কতটা হবে সেটা নিয়ে আমার একটু। ম্যাকঅ্যালিস্টার কি তার সেরা সময়টা পেছনে ফেলে এসেছেন? এটা কিন্তু অনেক বিশ্লেষকরাও মানে বলছেন এবারের বিশ্বকাপে তার পারফরম্যান্সটা দেখে। যেই মাপের প্রত্যাশা তারটা পূরণ করতে পারছেন না। না, ম্যাকলিস্টার অ্যাকচুয়ালি লিভারপুলের হয়েও লাস্ট সিজনে খুব একটা ভালো খেলতে পারেননি। তো তাকে নিয়ে কোশ্চেন লিভারপুলেও ছিল, আর্জেন্টিনা এখন পর্যন্ত। এবার স্পেশালি ২০২২-এ তার যে পারফরমেন্স, সেই তুলনায় এবার তার পারফরমেন্সটা একটু আহ, কি বলা যায়, একটু ব্লিক, একটু আহ, মানে কি বলবো, রংহীন একটা পারফরমেন্স, কোনো ধরনের কিছু দেখা যাচ্ছে না। বাট এখানে অবশ্য একটু ট্যাকটিক্যাল শিফটও হয়েছে আর্জেন্টিনার। লিয়ান্দ্রো পারেদেস যেহেতু সিজনের শুরুতে মানে তিনি অ্যাকচুয়ালি ইনজুরি নিয়েই বিশ্বকাপে এসেছিলেন, ইনজুরি থেকে সেরে ওঠার প্রক্রিয়া ছিলেন যখন বিশ্বকাপে এসেছেন, সেই জায়গায় আবার এনজো ফার্নান্দেজ ২০২২ বিশ্বকাপে যদিও তিনি ঠিক হোল্ডিং পজিশনতে বা ডিপ লাইন প্লেমেকারের জায়গায় ছিলেন, কিন্তু চেলসিতে তিনি একটু অ্যাডভান্স পজিশনে খেলেন। তো এই জায়গায় আর্জেন্টিনা তাকে, এনজো ফার্নান্দেজকে একটু অ্যাডভান্স পজিশনে, মানে ঠিক আগের মতো এই জায়গাটা না, আপনি তাকে অ্যাভারেজ পজিশন যদি আপনি ধরেন হয়তো এই জায়গাটা দেখবেন, সেই জায়গাটার দায়িত্বটা হচ্ছে, যেহেতু লিয়ান্ড্রো পারেদেস পুরোপুরি ফিট ছিল না, সেই জায়গায় দায়িত্বটা পড়েছে ম্যাকলিস্টারের উপর। তো ম্যাকলিস্টারের পারফরমেন্স একটু ব্লিক হওয়ার এটাও একটা রিজন হতে পারে যে তাকে আরেকটু পেছনে খেলতে হচ্ছে। তো তার আসলে সামনে খেলে যেটা হয় যে একটু ক্রিয়েটিভ পাসের সুযোগ থাকে, একটু আরও বেশি পেছনে খেলে সেই সুযোগটা থাকে না তার কাছ থেকে। হয়তো আপনি খুব সহজ পাসগুলো দেখবেন, যেটা হচ্ছে খেলার গতি ঠিক করে দেওয়া, টেম্পো ঠিক করে দেওয়া, বা খেলাটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া, সেই যে জিনিসটা। তো ওই যে এই জিনিসটা হয়তো আপনি এবার ম্যাকলিস্টারের কাছ থেকে দেখেছেন। আজকে যদি লিয়ান্ড্রো পারেদেস খেলেন, হয়তো আপনি সেই জায়গাটাতে ম্যাকলিস্টারের আরেকটু বেটার পারফরমেন্স এক্সপেক্ট করতে পারেন। যেটা আমরা বলছিলাম যে আর্জেন্টিনার মিডফিল্ডের কৌশলে, পার্সোনালের পাশাপাশি কৌশলে একটু চেঞ্জ আসবে। যদি লিয়ান্ড্রো পারেদেস থাকেন, লিয়ান্ড্রো পারেদেস আপনার দুই দিক থেকে বেটার। এক হচ্ছে আর্জেন্টিনার রেস্ট ডিফেন্সে যে ফরমেশন, সেখানে লিয়ান্ড্রো পারেদেস থাকলে বেটার। দুই সেন্টার ব্যাকের পাশাপাশি আরেকটা, যখন দুই উইং ব্যাক উঠে যাবেন, তখন লিয়ান্ড্রো পারেদেস থাকলে দুই মিডফিল্ডার এবং লিয়ান্ড্রো পারেদেস মিলে একটা বেটার শিল্ড তৈরি হয়। তো এইটা একটা লিয়ান্ড্রো পারেদেস। আরেকটা হচ্ছে যে ম্যাকলিস্টারের দিক থেকে, তখন এনজো ফার্নান্দেস, ম্যাকলিস্টার এবং দেপল যেহেতু মূলত ওই যে মেসি যেহেতু এদিকে ঢুকেছেন, দেপল মূলত এই জায়গাটা কভার করেন। তো ম্যাকলিস্টার এবং এনজো ফার্নান্দেজের কাছ থেকে আপনি মিডফিল্ডে আর একটু ক্রিয়েটিভ প্লে মেকিং এর দিক থেকে একটু হয়তো বেটার সাপোর্ট দেখা যেতে পারে। তো আমার কাছে মনে হচ্ছে হয়তো মিডফিল্ডের কম্বিনেশনটা এরকমই হবে যে ম্যাকলিস্টার, এনজো এবং পারেদেস এবং দেপল, এই হচ্ছে মিডফিল্ডের কম্বিনেশন। এরপর যদি আমরা আসি ফরওয়ার্ড লাইনে মেসি তো মেসি, এর সঙ্গে মেসির সঙ্গে কে খেলবেন, এটা হচ্ছে আর্জেন্টিনার সবসময়ের একটা প্রতি কোশ্চেন। ম্যাচেরই এখন এটা একটা নিয়মিত প্রশ্ন হয়ে এটা কি দাঁড়িয়েছে। লাউতারো মার্টিনেজ নাকি হুলিয়ান আলভারেজ? আলভারেজের ব্যাপারে আপনি ছোট করে একটু যদি আমাদের দর্শকদেরকে জানান, সেটা হচ্ছে যে এই যে এই বিশ্বকাপের মধ্যে যেটা আড়ালে চলে গেছে, আলভারেজের যে বার্সেলোনা এবং অ্যাটলেটিকো মাদ্রিদে তাকে নিয়ে টানাটানি হচ্ছে, আইনি লড়াই হয়ে যাচ্ছে। বেশ কিছু মানে সংবাদ মাধ্যমে খবর এসেছে যে এই বিষয়টা নিয়ে নাকি তিনি মানে পুরোপুরি কিছুটা মনোসংযোগ নষ্ট হচ্ছে, এবং স্কালোনি এই কারণে তাকে
সেভাবে ব্যবহার করতে চাচ্ছেন না। আচ্ছা, এটা নিয়ে স্কালোনিকে সরাসরি কোশ্চেনও করা হয়েছিল। স্কালোনি অবশ্য বলেছেন যে না, এরকম কিছু না। তারা সবাই ফোকাসড এবং প্লেয়াররা জানে যে ক্লাবের ব্যাপারটা এবং জাতীয় দলের ব্যাপারটা কিভাবে আলাদা রাখতে হবে। বাট সেটা তো কোচ তাই বলার কথা। এবং ভেতরের অ্যাকচুয়াল চিত্রটা কি সেটা আমাদের পক্ষে বোঝা সম্ভব না। বাট হুলিয়ান আলভারেজ কিন্তু ওই যে পারেদেসের মতো হুলিয়ান আলভারেজও একটা ইনজুরি নিয়ে বিশ্বকাপে এসেছিলেন। তো সেটা থেকে সেরে ওঠার প্রক্রিয়া ছিলেন। সেই কারণেও তার পারফরম্যান্স একটু লো হতে পারে। আবার এই আপনি যেটা বললেন বার্সেলোনা এবং রিয়াল অ্যাথলেটিকো মাদ্রিদের মধ্যে যে টানাটানি, সেটা নিয়েও ডিস্টার্ব থাকতে পারেন। দুটোই হতে পারে। যেটাই হোক, আলভারেজের কাছ থেকে এখন পর্যন্ত আর্জেন্টিনা সেই যদি সার্ভিসটা মানে যে দ্বিতীয়টা বললেন সেটা যদি হয়, সেক্ষেত্রে কিন্তু একজন প্লেয়ারের কাছ থেকে এত বড় মঞ্চে 100% পাওয়াটা মুশকিল। মুশকিল। ডেফিনিটলি। তো যেটাই হোক, বাট আলভারেজের পারফরম্যান্স এখন পর্যন্ত খুব একটা আপ টু দ্য মার্ক না। সেইম উইথ লাউতারো মার্তিনেজ। তার সঙ্গে বিশ্বকাপের কিছু একটা গোলমাল আছে। তিনি আগের বিশ্বকাপে অনেক সহজ চান্স মিস করেছিলেন। এই বিশ্বকাপে তার পজিশনিংয়েও আমরা একটু অবশ্য চেঞ্জ দেখতে পাচ্ছি। যেহেতু মেসি খুব বেশি একটা নিচে নামছেন না, আমরা কিন্তু আপনার লাউতারো মার্তিনেজকে বারবার দেখছি তিনি এই জায়গাগুলোতে নেমে প্রেসিং করতে হচ্ছে তাকে। তো এটাও তার গোল মিস করার বা ঠিক সময়ে বক্সে হাজির হতে না পারার একটা বড় রিজন হতে পারে। মানে তিনি তো মূলত স্ট্রাইকার, ইন্টার মিলানে ইন্টার এই মিলানের পজিশনটা যে থাকে। পজিশনটা কিন্তু খেলেন, আর্জেন্টিনা দলে তাকে এই পজিশনগুলোতে থেকে অপোনেন্টকে প্রেস করতে হয়। তো এই কারণে বল যখন এই জায়গায় যায়, তিনি হয়তো ঠিক সময়ে পুরোটুকু উঠতে পারছেন কিনা বা তার পেস কেপ ভার্দের আলভারেজের বিপক্ষে কয়েকটা আক্রমণেও আমরা এরকমটা দেখেছি যে মেসি কে এই স্পেস তৈরি করে দেওয়ার জন্য অন্যান্য অ্যাটাকারদেরকে অনেক নিচে নেমে নিচে নামতে হচ্ছে। খেলতে হচ্ছে। হ্যাঁ, তো এই জায়গাটায় লতারো মার্তিনেজের চেয়ে আলভারেজের পেস একটু বেশি। লতারো মার্তিনেজের চেয়ে আলভারেজ প্রেসিং এ অনেক আরেকটু বেটার। তো এই জায়গাটা হয়তো আমরা আজকে মিশরের বিপক্ষে এই কারণে আলভারেজকে দেখার একটা সম্ভাবনা বেশি আরকি। প্লাস আরেকটা জিনিস যেটা আমরা বললাম যে মিশর যেহেতু একটু ডিপ ব্লকে খেলে এবং কাউন্টার অ্যাটাকে যায়, তো যখন বল যদি আর্জেন্টিনার হাফে থাকে, সেখান থেকে যদি বল আর্জেন্টিনা উইন করতে পারে, সেখানে তখন কাউন্টার অ্যাটাক যদি যেত, আর্জেন্টিনা কিন্তু খুব বেশি একটা কাউন্টার অ্যাটাকে যায় না বা কুইক ট্রানজিশনে যাচ্ছে না। এর একটা বড় রিজন হতে পারে আলভারেজের না থাকা। কারণ আলভারেজ থাকলে যখন বল আর্জেন্টিনা হাফে, আলভারেজ হয়তো এই জায়গাটা থাকলে একটা বল থ্রু করে দিলে তার পক্ষে ওঠাটা একটু সহজ কম্পেয়ার্ড টু লতারো মার্টিনেজ। তো এই সব মিলিয়ে হয়তো আলভারেজকে আমরা আজকে 11 এ দেখতে পারি। ফরমেশন ওই একই শেষ ফরমেশন ম্যাচে। এই এরকমই মানে 4-4-2 যেটা, সেটা হয়তো আপনি এরকম দেখতে পারেন যে মেসি ভিতরে ঢুকে গেলে হয়তো দেপল এই দিকটা সাপোর্ট দিবেন, বা মেসি যদি এই জায়গায় থাকেন তখন দেপল এখানে, তখন হয়তো রাইট ব্যাক উঠবেন, এরকম একটা ব্যাপার। বাট বলতে গেলে 4-4-2 ই আরকি। এরকম 4-4-2 হাইব্রিড যেটাকে আমরা বলি, 4-4-2 ই দেখবেন আরকি। আমাদের দর্শকদের উদ্দেশ্যে প্রেডিকশন দিতে চাইবেন? প্রেডিকশন আজকে মেসি 2 গোল, আর্জেন্টিনা 3-1 গোল্ডেন বুটের লড়াইয়ে আরো এগিয়ে গেলেন। হতে পারে। আর্জেন্টিনা 2 আর এদিকে মিশর 0। দর্শক, এই ছিল আমাদের আজকের আলোচনা, যেখানে আমরা একটু বোঝার চেষ্টা করলাম যে আর্জেন্টিনার প্লেইং ইলেভেনটা কেমন হতে পারে এবং কে একাদশের বাইরে থাকতে পারেন, কে বেঞ্চ থেকে এসে খেলা দেখতে পারেন, দুঃখিত ম্যাচে প্রভাব ফেলতে পারেন। সব মিলিয়ে আমাদের এই আলোচনাটা আপনাদের কেমন লাগলো, বা আপনাদের মতে প্লেইং ইলেভেনে কোন জায়গায় পরিবর্তন আনা উচিত লিওনেল স্কালোনি, সেটা আমাদের জানাতে পারেন কমেন্টে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।